আসসালামু আলাইকুম, আমি নৌবাহিনী কলেজের একজন ছাত্র। আজকে ঢাকা মিরপুর থেকে এসেছি আমাদের এই জুলাই আগস্টের যে স্মৃতিটা সেটা ধারণ করতে। আজকে আমরা সেই মানিক মিয়া অ্যাভিনিউতে সবাই একসাথে জড়ো হয়েছে আবারও। তো আমাদের ভাইদের কিছু কোশ্চেন রয়েছে সকলের মনে, যে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আগে যা চেয়েছিলাম, যা আশা করেছিলাম, যে আশাবাদী ছিলাম, তাকে আসলে কি পাচ্ছি কি না। অনেকে তার বিরুদ্ধে ব্লেম করে বসছে যে আসলে সে বিফল। তা আমি আপনাদেরকে একটি ভাই কথা ডিরেক্টলি আমি বলি, একটি জাতীয় সরকার গঠন হয় মূলত 350টা আসনে, প্রত্যেকটা আসনে আলাদা আলাদা এমপি প্রার্থী থাকে, সাথে কয়েকটা 15 থেকে 16টা দল থাকে, রাজনৈতিক দল কানেক্টেড। তারা সবাই মিলে একটি রাষ্ট্র গঠন করে কিংবা চালায়। কিংবা আমরা ইউনূস সরকারের আমলে যা দেখছি, তারা মাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে একটি দেশ চালাচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো যতই বলুক তার পাশে কেউ নেই, কেউ তাকে সহযোগিতা করছে না প্রত্যক্ষভাবে। যার কারণে তারপরও আমরা এমন একটা অবস্থা থেকে দেশটাকে নিয়ে আসতে পারছি যে জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছিল জুলাই আগস্টে, সেই গণ অভ্যুত্থানের পর আমরা মূলত জানি শ্রীলঙ্কার কী হয়েছিল, তারা দেউলিয়া হয়ে গেছিলো। বাংলাদেশ কিন্তু হয় নাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা অবস্থান থেকে আমাদের এই পরিমাণ জায়গা আনতে পারছে, এটা আমাদের অবশ্যই সফলতা এবং প্রশংসার জন্য। কারণ যেই সময় মানুষ রেমিটেন্স অফ করে দেয়, রেমিটেন্স ডাউন করে দেয়, আপনার আদালত, অফিস, ব্যাংকিং সেক্টর সব বন্ধ করে দেয়, ওই সময় না দেশটা একদম অর্থনৈতিকভাবে অচল হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু ধরতে পারছে, কজ ভাই সে একজন মাস্টার মাইন্ড। সোজা কথা, আপনি যে তার বিরুদ্ধে কথা বলবে সে হচ্ছে সোজা কথা ভাই তার স্বাধীনতা বিরোধী। আপনি চেতনা ব্যবসায়ী, স্বাধীনতা বিরোধী ভাই, এইসব নিয়ে ভাই লাভ নেই। আমি আপনাকে একটি কথা ডিরেক্টলি বলি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশটাকে সুন্দরভাবে এখন চালাচ্ছে, কিন্তু তার কাছে আমাদের ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কিছু চাওয়া পাওয়া রয়েছে। যেমন বিচার ব্যবস্থা সুনিশ্চিত, এই জিনিসটা করা 100% দরকার। নয়তোবা আওয়ামী ফ্যাসিস্ট সরকার বর্তমানে যা যাচ্ছে, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, যত দল রয়েছে তাদের ভিতরে বিভাজন সৃষ্টি করা, যেভাবেই হোক আধিপত্য বিস্তার করা, করে কি করবে, প্রত্যেকটা সেক্টরে যখন এটাভাবে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিভাজন সৃষ্টি করবে, সবাই সরকারের বিরুদ্ধে চলে যাবে, তখন আবার তারা পুনর্বাসিত হবে। এটা হচ্ছে তাদের এখন একটা পূর্ব পরিকল্পনা। সো আমি আপনাদেরকে ভাই আহ্বান জানাই, দয়া করে জুলাই আগস্টের আপনার যে স্পিরিটটা ছিল এটাকে ধ্বংস হতে দিয়েন না। এই স্পিরিটটা কিন্তু আমাদের অনেক আশঙ্কার পর হয়েছে। আপনারা যদি দেখেন 2013 সাল থেকে হেফাজতে ইসলামের হুজুরদেরকে কীভাবে মার ধর কর আগে ধরতো আর হুজুরদেরকে মারতো। এরপরে আমাদের আবরার ফাহাদ থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে শহীদ ওয়াসিম, নাফিস, আবু সাইদ, মীরমুগ্ধ, সকলকে কীভাবে ফ্রিডম অফ স্পিচ থেকে আর কি বিতরণ করে তাদেরকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ডিরেক্ট একটা হত্যা। সোজা কথা, আপনারা যদি দেখেন কেউ যদি তাদের বিরুদ্ধেও কথা বলতো, রাতের আধারে ডিজিএফআই, এনএসআই দিয়ে ধরে নিয়ে চলে যেত, কি ছিল না? আপনারা কি কথা বলতে পারতেন? এই 1861 সালের যে ব্রিটিশ আইন, যেটা বর্তমানে বাংলাদেশে চলমান, যার কারণে কেউ প্রশাসন যখন যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে তাদের আওতায় চলে, এই জিনিসটার আমরা অবসান চাই। আমরা চাই একটি স্বাধীন কমিশন তৈরি হোক প্রশাসনের, পুলিশ বাহিনীর, যাতে করে তারা জনগণের সেবক হয়। এটা আমাদের জনগণের আকাঙ্ক্ষা, ইচ্ছা। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আপনারা হন ভাই। এবং কিছু দল, আপনাদের সকল দলকে আমি একটি আহ্বান জানাই, দয়া করে এই আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তার প্ররোচনায় পড়বেন না, নিজেদের ভিতরে বিভাজন সৃষ্টি করবেন না। সে আগের স্পিরিটটা যদি এখন ধরে না রাখতে পারেন, এটা কিন্তু পুনর্বাসিত হবে এবং দেশটাকে আবার ধ্বংস করে দেবে। কত দিক দিয়ে না ধ্বংস করছে আপনার বুঝতে হবে। দিন শেষে আপনার মুজিবের যে একটি মূর্তি বানানো হয় সচিবালয়ের সামনে 450 কোটি টাকা, এই টাকাটা বাজারে ফেললে আজকে চালের কেজি থাকতো 20 টাকা। এরকম অসংখ্য দিকে দুর্নীতির কারণে আজকে আমরা সিঙ্গাপুর হতে পারি নাই। সুতরাং এখন থেকে যদি আমরা দেশটাকে ধরতে না পারি, প্রত্যেকটা দল যদি ঐক্যবদ্ধ না থাকতে পারে, আপনার কিন্তু তার আবারও পুনর্বাসিত হবে। তাই প্রত্যেকটা দলকে আমি বলি ভাই, আবারও সে ঐক্যটাকে ধরে রাখুন। দয়া করে কোনো ক্ষমতার প্রলোভনে হোক, টাকার প্রলোভনে হোক, নিজেদেরকে মানুষের কাছে বেচে দিয়েন না। আপনারা বুঝেন ভাই, এই প্রত্যেকটা দলের নেতাকর্মীরা একটা নেতাকে কতটা বিশ্বাস করে, তার প্রতি কতটা আস্থা আছে। একটা বিশ্বাস অর্জন করা কতটা কঠিন, যে করছে সে বুঝে। সো সেই বিশ্বাসটাকে ভাঙা দিয়েন না। বিশ্বাস অর্জন করা কিন্তু অনেক কঠিন, পরবর্তীতে আর কোনো অর্জন করতেও পারবেন না। সো যেই বিশ্বাসটা একবার অর্জন করেছেন সেটাকে রাখেন ভাই, বিশ্বাসটাকে। আপনার সকলে ঐক্য হন, দেশটাকে একসাথে করি। ইনশাল্লাহ এই বাংলাদেশ আজ থেকে 20 বছর পরও কিন্তু এই বিশ্বের সামনে আলোকিত হবে। এই বাংলাদেশ পুনর্জন্ম হবে, পুনর্গঠন হবে, এবং এই বাংলাদেশকে প্রত্যেকের মুখে মুখে বাংলাদেশের নাম থাকবে। এই দেশ সিঙ্গাপুরের থেকে উন্নত হবে যদি এই দেশে কোনো দুর্নীতি না থাকতো, ইনশাল্লাহ।